সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্স এর নিয়মিত আয়োজন প্রবাস আড্ডাতে। আজকে আমাদের সাথে এমন একজন উপস্থিত আছেন যিনি পর্তুগালের বাংলাদেশি বংশোদ্ভূত পর্তুগিজ নাগরিক এবং তরুণ ব্যবসায়ী এবং তরুণ সমাজের আইকন আমাদের মিনহাজ ভাই। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আপনি কেমন আছেন? স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে প্রবাস আড্ডার বাংলা অ্যাফেয়ার্স এই অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো দীর্ঘদিন ধরে পর্তুগালে আছেন এবং পর্তুগালে বাংলাদেশি বংশোদ্ভূত বলেছিল পাসপোর্টধারী আপনি। আপনার আসলে শুরু জার্নিটা কেমন ছিল একটু জানাবেন, আমাদের সাথে শেয়ার করবেন। জার্নিটা বলতে তো আমি বলতে হচ্ছে যে এখানে আমি পর্তুগালে কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে আসিনি। আমি প্রথমে 2009-এ ইংল্যান্ড এসেছিলাম এলএলবি করার জন্য। তারপরে ওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ আপনি অবশ্যই জানেন ইংল্যান্ডের তখন এক্সপেন্স অনেক বেশি ছিল। যার কারণে আমি চিন্তা করলাম যে যখন আমি বাংলাদেশ থেকে এসেছি একটা তো ডিগ্রি কমপ্লিট করতেই হবে। তখন আমি ট্যুরিজম এবং বিজনেস স্টাডি কমপ্লিট করে 2014 সালে যখন ইংল্যান্ডে পিএসডব্লিউ ক্লোজ করে দিল টেম্পোরারি, তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি অনর্থ কোথাও চলে যেতে হবে। তারপরে আমি সেনজিন ভিসা নিয়ে 2014 সালে পর্তুগালে আসি। তখন থেকেই আমি পর্তুগালকে মনে করছি আমার সেকেন্ড মাদারল্যান্ড। কারণ পর্তুগিজরা এত ফ্রেন্ডশিপ সুলভ আচরণ করে, তাদের আচরণ, তাদের ব্যবহার, তাদের সংস্কৃতি সব কিছু আমাকে আকৃষ্ট করে। তারই প্রেক্ষিতে আমি আজকে এখানেই থেকে যাই পর্তুগালে, আজ পর্যন্ত এখানেই আছি। আচ্ছা, এত দেশ থেকে পর্তুগাল আসার কারণটাই বোধহয় এটা ছিল আপনার ফ্রেন্ডলি বা এখানকার এই পরিবেশ পরিস্থিতিটা খুবই ভালো, এই কারণে। আর আপনার ব্যবসায়িক জীবনটা আসলে কেমন, আপনি কি ব্যবসার সাথে এখানে আছেন? আচ্ছা, আপনি পর্তুগাল আসার আসলে মেইন উদ্দেশ্যটা কি এটা যদি বলি তাহলে বলতে হবে, যখন আমি ইংল্যান্ডে ছিলাম, তো ইংল্যান্ডে আসলে আমাদের সিলেটের, আমি সিলেট থেকে, তো সিলেটের হিউজ কমিউনিটি এখানে আছে। তখন আসলে আমি বলতে গেলে চপলতাবশত ছোট বাচ্চার মতোই আচরণ ছিল। তখন সবাই বলছে যে ইংল্যান্ডে থাকতে হলে একমাত্র উপায় হচ্ছে বিয়ে করা। তখন আমার মনে হয় নাই যে আমি বিয়ে করার জন্য আমার পারফেক্ট সময়, এজন্য চিন্তা করলাম না, তাইলে আমি যেহেতু এখানে পিএসডব্লিউ বন্ধ হয়ে গেছে, এখানে আর থাকার সুযোগ নাই। তো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমরা তো যে দেশেই যাই এখানে লিগেল হওয়া যায় কিভাবে, যেখানে সেটেল হওয়া যায় কিভাবে, এরকম চিন্তা ভাবনা করা দরকার। দেখলাম যে পর্তুগাল এমন একটা দেশ, যে দেশে যদি আপনি লিগেল এন্ট্রি থাকে তাহলে 5 ইয়ার্সের মধ্যে ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারেন। আর আপনি যখন নতুন হিসেবে আসবেন, আসার 6 মাসের ভিতরে আপনি ফার্স্ট রেসিডেন্সি মানে ক্লাইম করতে পারবেন। তো সেই হিসেবে আমি পর্তুগালকে চয়েস করে পর্তুগালে আসলাম। এর আগে কিন্তু পর্তুগাল সম্পর্কে তেমন অভিজ্ঞতা ছিল না, কারণ তখন আমরা ফুটবল প্রেমী ছিলাম হিসেবে শুধু ক্রিস্টিয়ানো রোনালদোকেই চিনতাম। তখন যখন ঘাটাঘাটি শুরু করলাম যে কোথায় যাওয়া যায়, কীভাবে সেটেল হওয়া যায়, তখন দেখলাম যে পর্তুগালই আমার জন্য পারফেক্ট। আর এখানে আসার পর এখানকার ওয়েদার, এখানকার মানুষ, এখানকার সব কিছু মিলিয়েই মানে আমার মনে হয় এটাই আমার জন্য পারফেক্ট। আমি শুনেছি আপনার একটি ট্রাভেলস এজেন্সি আছে, গ্রিন সিলেট ট্রাভেলস এজেন্সি। আসলে এখানে এসে বাঙালিরা দেখা যায় বিভিন্ন ধরনের ব্যবসা করে, আসলে এই ব্যবসাতে আপনি কেন ঝুঁকলেন অন্য কোনো ব্যবসার দিকে না গিয়ে? আসলে আমি শুধু ট্রাভেল এজেন্সির বিজনেস না, হ্যাঁ, প্রথম অবস্থায় যখন আমি ট্রাভেল এজেন্সি করি তখন আসলে একবারে প্রথম ট্রাভেল এজেন্সি না। এখানে আসার পরে আমরা মানে এখানে আপনি দেখেন বাংলাদেশি মিনি মার্কেটও বলতে সুপার মার্কেটগুলো বোঝায়, ছোটো ছোটো সুপার মার্কেট। তো আমি বড় পরিসরে একটা সুপার মার্কেট করেছিলাম আমাদোরাতে। আমার 2টা ফ্রেন্ড আমার সাথে ছিল, তারাও আজকে পাসপোর্ট পেয়ে দেশে নাই। আমার সাথে কেউ কিন্তু এখানে নেই, সবাই চলে গেছে ইংল্যান্ডে, কেউ আয়ারল্যান্ডে, যে যার মতো যেখানে ভালো মনে করছে চলে গেছে। তো তাদেরকে নিয়ে আমি একটা সুপার মার্কেট করেছিলাম। তখন তো আমার কার্ড হয় নাই, তো আমি অন্য একজনের মানে যে এখানে আছে আমার ফ্রেন্ডের আত্মীয়, ওনার নামে সব কিছু ডিক্লেয়ার করে আমরা ইনভেস্ট করেছিলাম। তারপরে আমি যখন দেখলাম আসলে ফ্রেন্ডশিপ বিজনেসটা কন্টিনিউ করা এত সম্ভব না, তখন চিন্তা ভাবনা করলাম যে আমি একা কি করা যায়। আর যেহেতু আমার স্টাডি হচ্ছে, আপনার ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে ট্যুরিজম সেক্টর নিয়ে, তখন আমি চিন্তা করলাম যে আমার ট্রাভেল এজেন্সি বিজনেসটাই করা দরকার। তারপরে ট্রাভেল এজেন্সির পাশাপাশি এখন আমি কন্টিনেন্ট সুপার মার্কেটে একটি ফ্র্যাঞ্চাইজিং আমার আছে। তারপরে আটলাস যে ব্র্যান্ড, ওই ব্র্যান্ডটা আমার আলহামদুলিল্লাহ, ওই আটলাস ব্র্যান্ডের ফ্যাক্টরিটা আমরা মরক্কোতে অরিজিনাল লেদার ব্যাগগুলা, ওই লেডিস লেদার ব্যাগগুলা সব ওখানে মানে এই মরক্কোতে সবগুলা হয়। তারপরে আমরা এখানে এনে ব্যবসা করি। তার মানে আমি শুধু ট্রাভেল এজেন্সি নিয়ে নয়, অন্যান্য সেক্টরেও আছে। বাট অন্যান্য সেক্টরে আমার সময় দিতে হয় না। আর ট্রাভেল এজেন্সি আমার লেখাপড়াই তো ট্যুরিজম সেক্টরে, এই হিসাবে ট্রাভেল এজেন্সিকে আমি ধরে রেখেছি। এই ট্রাভেল এজেন্সিতে আমি সময় দেই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো বিবাহিত, আপনার 2টা বাচ্চা আছে? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ, ওরা এখানে। প্রেমের বিয়ে ছিল না ফ্যামিলিগতভাবে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, কোনটা?
আসলে এটা আপনি বলতে গেলে আমার একটা কোয়েকশন। তো অবভিয়াসলি প্রেম এমন একটা জিনিস যেটা আহ, আমার মনে হয় একটা আল্লাহর তরফ থেকে একটা সুন্দর একটা দান, একটা সুন্দর সম্পর্ক। এই সম্পর্কে ডিপেন্ড করে আপনার উপর আপনি কিভাবে রাখবেন। তো এটা আমার জীবনেও এসেছিল, আর এটাই আমার লাইফে কন্টিনিউ করতেছে আর কি। তো এটা যদিও আমি এটা আমার প্রেমের বিয়ে, বাট আমার ফ্যামিলি এটা জানে না। আমি জাস্ট চয়েস করেছিলাম, আমার সম্পর্ক হয়েছিল আমার লাইফ পার্টনারের সাথে। পরে আমি ফ্যামিলিগতভাবে বিয়েটি করেছি, অ্যারেঞ্জ ম্যারেজ বলতে এটা পারেন। কি আপনার প্রথম প্রেম ছিল? হ্যাঁ, কারণ আমি যখন বাংলাদেশ থেকে বের হলাম তখন আসলে প্রেম বা এরকম কিছুতে না, আমরা জাস্ট ইন্টারমিডিয়েট পাস করার পরে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমি সরি 1 বছর আমি লেখাপড়া করেছিলাম অনার্সে এমসি কলেজ সিলেটে। তখন আমার আমার মন মতো সাবজেক্ট আমি পাই নাই, কারণ অসুস্থ থাকার কারণে আমি সব ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে পারি নাই। তারপরের বছর যখন আমি চট্টগ্রামে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ইউনিটে আমি টেস্ট দিলাম, তখন মেরিট লিস্টে আমি 33 হয়েছিলাম, কিন্তু মেরিট লিস্টে 33 হয়েছিলাম। তো এখানে আর লেখাপড়া হয় নাই, তো ইউনিভার্সিটি দেখা হয় না, ইউনিভার্সিটি সম্পর্কে জানা হয় না। কারণ আমাদের সিলেটে একটা জিনিস আছে যে ইউনিভার্সিটি লেভেলের আগে প্রেম এই সেই, কারণ একটা ইসলামিক মাইন্ডেড বলতে পারেন, মানে সিলেট আর চট্টগ্রামের মধ্যে একটা সম্পর্ক আছে বেশিরভাগ, মানে ওই রকমই। তো আমাদের যখন প্রেম ভালোবাসা এরকম জানা হয় তখন মনে হয় ইউনিভার্সিটি লেভেলে। তো ইউনিভার্সিটি লেভেলে যখন পা রাখলাম, এডমিশন টেস্ট দেওয়ার পরে আর ক্লাস করা হয় নাই, তখন ইংল্যান্ডে ভিসা হয়ে গেল, চলে আসলাম। আচ্ছা আচ্ছা। স্কুলের কোনো স্মৃতি আছে, স্কুলের জীবনের মানে শুভ কোনো স্মৃতি, যখন স্কুল পালানো বা স্যার ধরে মারছে এই জিনিসটা সবসময় মনে রাখে, বা বাসায় দেরি করে ফিরছেন, খালাম্মার হাতে মার খেয়েছেন, এমন কোনো স্মৃতি আছে কিনা আপনার জীবনে? আমি কিন্তু আমার মায়ের খুব আদরের ছিলাম, কারণ আমরা দুই ভাই, দুই ভাই হলে আমি বড়। তো আমার 7 বছরের গ্যাপ, আমার ছোট ভাই আমার 7 বছরের ছোট। হ্যাঁ, 7 বছরের ছোট। তো ওই হিসাবে আমি তখন একাই ছিলাম, তো মা আমাকে বকাবকি করতো না। তো বাবা কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড, খুব বাবারটাই আমি মানে সবাই বলে বাবারটাই পেয়েছি, খুব স্ট্রেট ফরওয়ার্ড, ডান পিঠে ছিল। তো উনি আবার মানে খেলাধুলা আড্ডাবাজি ওসব পছন্দ করতো না। তো স্কুল পালিয়ে একবার আমি ক্রিকেট খেলতে গিয়েছিলাম। আমার যতটুকু সময়, আমি খেলাধুলা এত বেশি পাই না, বিকজ বাবার চাপের কারণে খেলাধুলা হয় নাই। বাবার কথা ছিল যে তুমি আমরা কিন্তু 6 বোন, 2 ভাই। তো বলছে তোমরা যদি খেলাধুলা করতে হয় তোমরা ভাই বোন মিললেই তো একটা টিম হয়ে যাও, তোমরা গড়ে বারিন্দা এখানে খেলো। মানে কারোর সাথে মিশতে দিত না, বাবা এরকম ছিল। একদিন আমি ওই স্কুল পালিয়েই মানে গিয়েছিলাম খেলতে, ক্রিকেট খেলতে। তারপরে ওই দিন বাবা দেখছে যে খেলছি আমি। তো ওই দিন আমি মানে বাবার হাতে খুব পিটা খাইছিলাম যখন বাসায় গেছি, যে তোমাকে বললাম তুমি খেলাধুলাতে যাইবা না, তুমি কেন এখানে খেলাধুলাতে গেছিলে। তো আমি বললাম তাইলে তুমি তো ওখানে থাকতে বললা না কিছু। তো আমার বাবা আবার বললো যে তো ওখানে যদি তোমাকে কিছু বলতাম, বকা দিতাম, তাহলে তোমার তোমার ফ্রেন্ডের সামনে তুমি ছোট হয়ে যেতা, এজন্য তোমাকে বকা দেই নাই। বাট নেক্সট টাইম যেন এরকম আমার অবাধ্য হয়ে কোনো খেলাধুলায় যাও নাই। তো এটা স্কুল পালিয়ে যাওয়া হয়েছিল। 2টা বা 3টা, আমার যতটুকু মনে করে 3টা পিরিয়ড আমরা মিস করে খেলতে গিয়েছিলাম। তখন খেলার পরে যখন ক্লাসে আসলাম, স্যার বলছিল, স্যারের হাতে কিন্তু ব্যাট ছিল। তো দেখেই আমি ভয় পেয়ে গেছি যে আজকে অবস্থা খারাপ হয়ে যেতে পারে। ওই স্যারটা কিন্তু, ওই স্যার উনি খুব গরম টিচার ছিলেন, ইংলিশের টিচার। তো যখন উনি বলছে যে সত্যিটা বলতে হবে, তোমরা 3টা ক্লাস ফাঁকি দিয়ে কোথায় গেছিলা, তো আমি বলছিলাম, আমাকে জিজ্ঞেস করছিল, তো আমি বলছিলাম স্যার খেলতে গেছিলাম। তো দেখলাম স্যারকে সত্যি কথা বলায় স্যার একটু নিউট্রাল, তো উনি বলছে ঠিক আছে খেলাধুলা। তখন উনি আমাদের খেলাধুলার প্রতি আরো উৎসাহিত করে, খেলাধুলা জীবনের একটা অংশ, শুধু পড়ালেখা করলে চলবে না, এইসব নিয়ে উনি খেলাধুলার জন্য একটা লেকচার দিতে শুরু করলেন। তো তারপরে বললেন যে যদিও তোমরা খেলাধুলা করো, খেলাধুলার তো অবশ্যই এটা পাঠের অন্তর্ভুক্ত, এই সময় অনুযায়ী তোমরা খেলতে যেতে হবে, তোমরা এই ক্লাস ফাঁকি দিয়ে এরকম যাইবা। তো আজকের মতো তোমাদেরকে এরকম মানে কোনো আঘাত করলাম না, কোনো ব্যত্রাঘাত করলাম না, বাট নেক্সট টাইম খেলার টাইমে খেলা, পড়ার টাইমে পড়া, এটা মাথায় রাখতে হবে। মজার কোনো স্মৃতি আছে আপনার, স্কুল জীবন হোক, ছোটবেলা হোক, বা ভার্সিটি লেভেলে হোক, বা ভাবির সাথে হোক, যেমন কোনো স্মৃতি যেটা মনে পড়লে নিজে নিজে খুব হাসি পায়, যেটা করতাম এক সময় বা এটা করেছি, বা বাচ্চাদের সাথে এরকম কোনো স্মৃতি আছে কিনা যে ওদের দেখে এটা মনে পড়ে আপনার? এখন আমি কোন স্মৃতি কথা বলবো, ভাবির সাথে হলে তো বেশ দিনের না, আমি বিয়ে হচ্ছে 7 বছর। না, যেটা সবসময় মনে পড়ে, হ্যাঁ, এরকম কোনো স্মৃতি আছে কিনা? যে ভাবির সাথে একটা স্মৃতি বলি, যেটা যদিও 7 বছর অনেকদিন, আমার ছেলে 2টা এখানে জন্মগ্রহণ করেছে পর্তুগালেই। তো আমি আসলে ছোটবেলায় যখন দেখবেন আপনি মনে করেন কোনো মুভি দেখলে অনেক সময় আছে, আমি আমি যদি ওই মানে হিরো হতে পারতাম, হ্যাঁ, আমি আবার যদি কোনো ভালো গান শোনেন তাইলে বলবেন যে আমি যদি সিঙ্গার হতে পারতাম, আমার মতো গান করতাম। তো এরকম এক এক সময় এক এক, কারণ এইম ইন লাইফটা তখন ইয়ে হয় না ছোটবেলায় যে আমি কি করবো এটা না, বাট যেটা সামনে পড়ে যখন মানে ওটা, আপনি সুপারম্যান দেখলে মানে আমি যদি সুপারম্যান হতাম, আমি যদি ব্যাটম্যান হতাম, এইরকম আর কি স্মৃতি। যাই হোক, তো আমি কিন্তু আবার গান গাইতে পারি, বুঝছেন। তো খালি গালে গলায় আমি গান গাইতে পারি। তো একটা আমার ওয়াইফ, তখন উনি ওয়াইফ
আমার ওনার সাথে আমার হয়নি রিলেশন আর কি। হ্যাঁ, তো আমি আবার মানে প্রেম টেম করি নাই, বাট এটা আমার বিশ্বাস, কারণ আমার অনেক মেয়ে ফ্রেন্ড ছিল, তো এই হিসাবে মেয়েদেরকে পটানো আমার খুব মানে ইজি মনে হইতো। তো এই হিসাবে আমি আমার ওয়াইফকে অত তখন আমার সাথে রিলেশন চলছে, তা ওকে পঠানোর জন্য আমি একটা গান করেছিলাম। আর ওই গানটা এখন আমার যে শাশুড়ি, ওই শাশুড়ি শুনে ফেলেছিল। ওই তখন আমি একটা লজ্জায় আর কি একদম ওই হবে নাকি 2 লাইন খালি গলায় যে গানটাকে চলে গিয়েছিলেন ভাবি, ওই গানটা আসলে গানটা হ্যাঁ আমি বলতে পারি, একটু বলেন 2 লাইন আমরা শুনতে চাই দর্শকদের জন্য। তুমি যদি বলো পদ্মা মেঘনা একদিনে দেখবো পারি, তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, এই তোমারই জন্যে হতে পারি আমি দেবদাস রোমিও, এই তোমারই জন্যে ছেড়ে যেতে পারি সুখের পৃথিবীও, এই তোমারই জন্যে এনে দিতে পারি আকাশের সব তারা। আমরা বলতে পারি এই গান দিয়ে কি আপনি ভাবিকে পাগল করেছিলেন? সত্য না, ওটা আসলে সম্পর্কে কিছুদিন পরের কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ও আমাকে বলতো আসলে তুমি তো সবই পারো, মানে আমাকে ও মনে করতো যে আমি সবই পারি, সবই এরকম আর কি ওর নলেজে। তো ওকে আরেকটা আমি মাঝে মাঝে ছন্দ করতাম, তো ওই সময়ের আরেকটা স্মৃতি, ওই দিনেরই আমি একটা ছন্দ বলেছিলাম আসলে, জ্ঞান সমুদ্রের বেড়াভূমিতে আমি কয়েকটি নুড়ি পাথর কুড়িয়েছি, জ্ঞানের বিশাল সমুদ্র সামনেই পড়ে রইলো। তো এইরকম এইগুলো কথাগুলো আসলে ছোটবেলায় টুকিটাকি এরকম আমার অনেক কিছু হ্যাপেন্ড হয়েছে, যে আমার ফ্রেন্ড রাগ কে করে বেশি, আপনি করেন না ভাবি করে? এদিকে আমার ওয়াইফও কিন্তু হেভি রাগী, বুঝছেন। তো আমি তো প্রচুর রাগী। তো এই হিসেবে আমাদের মধ্যে আল্লাহর রহমতে এমন একটা বন্ডিং যে আমি যদি রাগ করি আমার ওয়াইফ, মানে ওই যে একটা কথা আছে না, আমি রাগ করেছি আবার ওয়াইফও রাগ করছে, এমন আমার লাইফে এখনো হয় নাই। রাগ কে ভাঙায় আগে, আপনি না ভাবি? রাগলে ওর মুখটা এমন আর কি যে আমি রাগলে আর রাগ থাকতে পারি না, মানে ওই ওটা অটোমেটিকলি চলে যায়, আর অবশ্যই ওই ভাঙায়, বুঝছেন। বাট একটা কথা, আমি কিন্তু ওটা প্রপোজ করি নাই, ও আমাকে প্রপোজ করছে, এটা আরেকটা জিনিস, বুঝছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার দাম্পত্য জীবন মাশাআল্লাহ খুব ভালোই চলছে, এবং আপনি ব্যবসায় তো এখানে সফলই বলা চলে, এবং আপনার সমসাময়িক যারা আসছে তাদের থেকে আপনি অনেক উপরে চলে গেছেন। আপনার জন্য অনেক শুভকামনা থাকবে, যেহেতু আপনি এখানে পাসপোর্টধারী, আপনার 2টা বাচ্চা পাসপোর্টধারী। আমাদের আড্ডায় আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন। হ্যাঁ অবশ্যই। আগামী পর্বে আবার আমরা হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো গল্প শুনবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।